কেন ওনার ফাঁসি চাইতে যাবে? উনি কারে হত্যা করছে? তাহলে জাতিসংঘের সামনে আপনারা দাঁড়ান। আপনারা যদি এই দেশের নাগরিক হন, আপনারা তো ভারতের ওই পেতাত্তা হইতে পারে, ওই খুনি হাসিনার পেতাত্তা, ওই আপনার ভারতের যারা দালাল বাংলাদেশে বসবাস করতেছে, যারা পালাইছে ইউএসএ থেকে শুরু করে বিভিন্ন দেশে যা পালাই আছে, আমি ইউএস গভর্নমেন্টকে অনুরোধ করব, এরাই আপনার দেশে অনেক খুনি আশ্রয় নিচ্ছে। যে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বার্তা সংস্থা রয়টার্সকে একটা ইন্টারভিউ দিয়েছেন যে 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হয় সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি সমর্থন করে যাবেন। এবং এটা এমন একটা সময়ে তিনি এই কথা বললেন যখন একটা গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রফেসর ইউনুস যখন আমেরিকাতে যাবেন তখন হাসিনা এই ফাঁকে চট করে ঢুকে যাবেন। যেহেতু প্রফেসর ইউনুসের অনুপস্থিতিতে হাসিনা ঢুকে যাবেন এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি হচ্ছেন হাসিনার যে কোনো এক ধরনের বোনের জামাতা, সুতরাং হাসিনা আবার কামব্যাক করবেন। এবং আরো অনেক গুজব আছে যে জাতিসংঘে 90টি দেশের রাষ্ট্রপ্রধান তারা হাসিনাকে সমর্থন করেছেন এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টও অলরেডি হাসিনার পক্ষে রায় দিয়ে দিয়েছেন যে হাসিনা আসলে দেশের প্রধানমন্ত্রী আছেন। জাস্ট স্ক্রিনের এক অংশের ছবিটা দেখেন। এই ছবিটা একটা মেসেজ, একটা বার্তা। বাংলাদেশের ইতিহাসে সম্ভবত কোনো এই মুহূর্তে প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রী নিজে কোনো প্রধানমন্ত্রীর সাথে গত 3 দশকে যেচে গিয়ে বৈঠক করেছেন বা বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছেন। আবার কোনো প্রধানমন্ত্রীকে পেয়ে এভাবে গলাগলি করে জড়াই ধরছেন, যদি এর আগে আমাদের বেশিরভাগই মহিলা ছিল, এটা সুযোগ নাই। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস। এদিকে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান সাহেব তিনি কিন্তু নির্বাচন নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন। আর জাতিসংঘে যখন ডক্টর ইউনুস সাহেব গিয়েছে আমেরিকায়, তখন কিন্তু একদল বলতে পারেন হাসিনার অনুসারীরা বা হাসিনার শুভাকাঙ্ক্ষীরা তারা কিন্তু ডক্টর ইউনুস সাহেবকে গো ব্যাক এবং সুৎখোর বলতে বলতে স্লোগান দিতে থাকে, একটা মিছিল করতে থাকে। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব। যে ভিডিও ফুটেজের অংশগুলো হয়তো আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। আমি কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। তো যাবার আগে সবাইকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আপনাদের মতামত সবগুলো ভিডিও দেখার পরে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। কেন ওনার ফাঁসি চাইতে যাবে? উনি কারে হত্যা করছে? তাহলে জাতিসংঘের সামনে আপনারা দাঁড়ান। আপনারা যদি এই দেশের নাগরিক হন, আপনারা তো ভারতের ওই পেতাত্তা হইতে পারে, ওই খুনি হাসিনার পেতাত্তা, ওই আপনার ভারতের যারা দালাল বাংলাদেশে বসবাস করতেছে, যারা পালাইছে ইউএসএ থেকে শুরু করে বিভিন্ন দেশে যা পালাই আছে, আমি ইউএস গভর্নমেন্টকে অনুরোধ করব, এরাই আপনার দেশে অনেক খুনি আশ্রয় নিচ্ছে। এই খুনিরা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য বিভিন্ন জায়গায় বিতর্কিত কর্মকাণ্ড করবে। অতএব ওদেরকে ওই রাষ্ট্রে গ্রেফতার করে আমার বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টকারীদেরকে কোনো রাষ্ট্র যদি আশ্রয় প্রশ্রয় দেয় তাহলে অবশ্যই ওই রাষ্ট্রের বিরুদ্ধেও আমাদের কথা বলতে হবে। আচ্ছা, জাতিসংঘের সামনে আমরা জানি যে বাংলাদেশ থেকে ওই যে ব্যারিস্টার তাপস, ও তো খুনি। তো এরকম এই তাপস না, শুধু আওয়ামী লীগ ফ্যাসিস্টের অনেক দোসর, শুধু আমেরিকা না, ইউরোপ, ভারত থেকে শুরু করে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে যে শামীম ওসমান দুবাই যায় নাকি বসে বসে। তা এই যে তারা সারা বিশ্বে ছড়ায় গেছে, তাদের পেতাত্তাগুলা বিভিন্ন রাষ্ট্রে ছড়ায় আছে। এখন তারা এই ধরনের মন্তব্য করতেছে এই রাষ্ট্রকে অকার্যকর করার জন্য। যেহেতু তারা বাংলাদেশে তাদেরকে জনগণ তো সরাই দিছে, লাথি উৎসব ঝাড়ুর বাড়ি করে তারা সরাই দিচ্ছে না, তো পালাইতো না। ওবায়দুল কাদের সাথে বলছিল না যে পালায়া কই যাবে, আমরা পালায় কই যাব, ফখরুলের বাড়ি যাব। হ্যাঁ, তো ওনারা পালায় গেছে। এখন পালায় যায় যখন দেখছে যে এই রাষ্ট্রে ওনাদের নামে হাজার হাজার হত্যা মামলা হচ্ছে, এই রাষ্ট্রে যেহেতু ফিরতে পারবে না, তো এই রাষ্ট্রের নাগরিকদেরকে তো তারা কখনোই কাউন্ট করে না। তাদের কাছে এটা জাস্ট একটা ভোটার, তাদের জাস্ট এমনি একটা ইউজ করার মাধ্যম। তো তারা বর্তমান সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার, উনি অর্থনীতিবিদ, উনি রাজনীতিবিদ না, ঠিক আছে, কিন্তু উনি সর্বগ্রহণযোগ্য বিশ্বে একজন সর্বসমাদৃত ব্যক্তি। উনারে এত লাঞ্ছনা বঞ্চনা করার পরেও উনি যে এই সময় দুঃসময় দেশে আমাদের দায়িত্ব নিছে, অভিভাবকের ভূমিকায় আসছে, এটা তো আমাদের সৌভাগ্য। ওনার পাশে থাকা উচিত। যে কোনো সচেতন নাগরিকের, দেশ ও দশের কল্যাণ চায়, পাশে থাকা উচিত। কেন ওনার ফাঁসি চাইতে যাবে? উনি কারে হত্যা করছে? তাহলে জাতিসংঘের সামনে আপনারা দাঁড়ান। আপনারা যদি এই দেশের নাগরিক হন, আপনারা তো ভারতের ওই পেতাত্তা হইতে পারেন, ওই খুনি হাসিনার পেতাত্তা, ওই আপনার ভারতের যারা দালাল বাংলাদেশে বসবাস করতেছে, যারা পালাইছে ইউএসএ থেকে শুরু করে বিভিন্ন দেশে যা পালাই আছে, আমি ইউএস গভর্নমেন্টকে অনুরোধ করব, এরাই আপনার দেশে অনেক খুনি আশ্রয় নিচ্ছে। এই খুনিরা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য বিভিন্ন জায়গায় বিতর্কিত কর্মকাণ্ড করবে। অতএব ওদেরকে ওই রাষ্ট্রে গ্রেফতার করে আমার বাংলাদেশের
আমার বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টকারীদেরকে কোনো রাষ্ট্র যদি আশ্রয় প্রশ্রয় দেয় তাহলে অবশ্যই ওই রাষ্ট্রের বিরুদ্ধেও আমাদের কথা বলতে হবে। কারণ জাতিসংঘের সামনে এই ধরনের কর্মসূচি, যাই হোক, এটা হাস্যকর, এটা উদ্দেশ্যপ্রণোদিত, এটা আওয়ামী লীগের খুনি আওয়ামী লীগের এজেন্টরাই ওইখানে দাঁড়াবে, এছাড়া অন্য কেউ দাঁড়াবে। পরে নির্বাচনের প্রশ্ন আসবে। আর আপনি যখন আসার আগেই আপনি যাদের নাম বলছেন ওরা তো ফ্যাসিস্টের সহযোগী ছিল। এই যে জাতীয় পার্টি বলি আর অন্য এই যে বাকি দলগুলো যেগুলো ছিল, 14 দলের যারা ছিল, এরা তো প্রকাশ্যে একজন খুন করছে, একটা মামলার আসামি কিভাবে আদালতে বিচার হয়, ও সরাসরি ফায়ার করে খুন করছে, ওর হত্যার মামলার ওর ফাঁসি হবে, ডিরেক্ট ফাঁসি হবে। আর ওর হত্যায় যারা সহযোগী ছিল তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় না? গতানুগতিক এটাই তো বিচার। তাহলে এই আজীবন বাংলাদেশ থেকে ওদের রাজনীতিরে জনগণ আজীবনকার জন্য তো আমার মনে হয় যাবজ্জীবনে পাঠাই দিচ্ছে। ওদের যদি খুনের বিচার হয় ফাঁসি, আর দলের এই যে আরেকটা ভালো কথা মনে পড়ছে, যে আপনারা দেখবেন যে আইন উপদেষ্টা এবং একটা তাদের কমিটি হঠাৎ করে তার একটা স্টেটমেন্ট দিছে কি, যে 10 বছর আওয়ামী লীগরে নিষিদ্ধ করা যাইতে পারে, বা এমন একটা ওয়ার্ড ইউজ করছে। 10 বছরের কন্ট্যাক্ট আপনারা কে দিচ্ছে? এটা কোন জায়গায় রায়? আপনি কে যে এই 10 বছরের জন্য ওনারা নিষিদ্ধ করার কথা বলতেছেন? সেটা আজীবনকার জন্য নিষিদ্ধ হওয়ার অবস্থা করছে এই বাংলাদেশে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জঙ্গি গোষ্ঠীরে বিভিন্ন সময়, এই যে হোলি আর্টিসনে হামলা হয়েছে, বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে না? একটা জঙ্গি সংগঠন রে কেন নিষিদ্ধ করা হয়? এইরকম দেশদ্রোহী দেশের মানুষের বুকে যখন গুলি চালায় তখন তারা নিষিদ্ধ করা হয়। তা আওয়ামী প্রশ্নে কেন আপনি এরকম খুব সুন্দর একটা সুশীল কথা বলে দিচ্ছেন যে তারা 10-12 বছরের জন্য নিষিদ্ধ হতে পারে? কে ভাই আপনি 10 বছর নিষিদ্ধ করার? আপনি কে? এটা কোন জনগণের কোনো ম্যান্ডেট নিছেন? জনগণের কোনো কমেন্ট নিছেন? জনগণের কোনো ভোটের মাধ্যমে এটা কোনো সিদ্ধান্ত আসছে? এটা ওপেন প্ল্যাটফর্মে জনগণ সিদ্ধান্ত নেবে যে তারে কতদিন পর্যন্ত এই বাংলাদেশে নিষিদ্ধ রাখবে, এটা জনগণ সিদ্ধান্ত করবে। আপনি কে? আপনাদের মতো অনেক উপদেষ্টারা এখন কোথায় উপদেষ্টা হয়েছে? এটা আসলে এটা যে কোনো বাহিনীর প্রধান বলি বা যে কোনো ইনস্টিটিউট, যেমন একটা সচিবালয়ের একটা দপ্তর, ওই মন্ত্রণালয় কিন্তু এই ফ্যাসিস্টের এই যে তিনি 3 টার্মে 4 টার্মে যে পরিমাণ। আমরা যদি প্রথমেই আলোচনা করি যে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বার্তা সংস্থা রয়টার্সকে একটা ইন্টারভিউ দিয়েছেন যে 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হয় সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি সমর্থন করে যাবেন। এবং এটা এমন একটা সময়ে তিনি এই কথা বললেন যখন একটা গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রফেসর ইউনুস যখন আমেরিকাতে যাবেন তখন হাসিনা এই ফাঁকে চট করে ঢুকে যাবেন। যেহেতু প্রফেসর ইউনুসের অনুপস্থিতিতে হাসিনা ঢুকে যাবেন এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি হচ্ছেন হাসিনার যে কোনো এক ধরনের বোনের জামাতা, সুতরাং হাসিনা আবার কামব্যাক করবেন। এবং আরো অনেক গুজব আছে যে জাতিসংঘে 90টি দেশের রাষ্ট্রপ্রধান তারা হাসিনাকে সমর্থন করেছেন এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টও অলরেডি হাসিনার পক্ষে রায় দিয়ে দিয়েছেন যে হাসিনা আসলে দেশের প্রধানমন্ত্রী আছেন, ইত্যাদি নানাবিধ গুজব যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেছে, অনেকেই আমাকে জিজ্ঞেস করতেছে, যেহেতু অনেক মানুষ সহজ সরল, তারা বলতেছে ভাই এগুলো সত্য কিনা। তো এই সময়ে তিনি পুনর্ব্যক্ত করলেন, তিনি কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে দেশের যে কোনো পরিস্থিতিতে, খেয়াল রাখবেন, যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থনের অঙ্গীকার আমি করলাম এবং 18 মাসের মধ্যে 1.5 বছরের ভিতরে নির্বাচন হতে পারে, সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে আমি এই ইউনুস সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিচ্ছি। আমি তার পাশে থাকবো হোয়াট এভার ইট ইজ, যাই হোক না কেন, যাতে ইউনুস সাহেব তার মিশন সম্পন্ন করতে পারেন। তো এবং তিনি আরো বলেন যে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে এই 1.5 বছরের ভিতরেই আমাদেরকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। এবং তিনি আরো বলেন যে আমি নিশ্চিত যে আমরা যদি এই কাজগুলো করি তাহলে আমাদের ব্যর্থ হওয়ার কোনো আশঙ্কা নেই। তো এই জিনিসগুলো তিনি বলেছেন এবং তিনি আরো কিছু কথা বলেছেন, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে যদি ক্ষমতার ভারসাম্য হয়, যেমন খেয়াল রাখবেন, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে যদি ক্ষমতার ভারসাম্য হয় তাহলে রাষ্ট্রপতির হাতে সেনাবাহিনীকে হস্তান্তর করা যেতে পারে। তিনি এটা বলেছেন যে বর্তমানে সেনাবাহিনী হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে এবং সেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান হচ্ছেন ডক্টর ইউনুস। সুতরাং সেনাবাহিনী ডক্টর ইউনুসের সরাসরি অধীনে, কিন্তু যদি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভিতরে ক্ষমতাটা ভারসাম্য হয় তাহলে সেনাবাহিনীকে তিনি সুপারিশ করেছেন যাতে রাষ্ট্রপতির অধীনে সেনাবাহিনীকে দেওয়া হতে পারে। এই গেল এক। এবং তিনি বলেছেন যে একজন সৈনিকের কোনোভাবেই রাজনীতি করা উচিত নয়, সেনাবাহিনী কখনোই রাজনীতিতে সেনাবাহিনী ইনভলভ হওয়া উচিত নয়। তো এই সব বিষয়ে আপনি কিভাবে দেখছেন যে যখন ডক্টর ইউনুস তিনি সেনা প্রধানের সঙ্গে একটা বৈঠক করেছেন আমেরিকা যাওয়ার আগে,
আমরা সাধারণত দেখি যে শেখ হাসিনা সরকার যতবারই শেখ হাসিনা জাতিসংঘে গিয়েছেন, প্রতি বছরই তো তিনি যেতেন, 150-200 লোককে নিয়ে যেতেন। তার আগে তিনি রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করতেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদের সময় দেখেছি, রাষ্ট্রপতি চুপ্পুর সময় দেখেছি, কিন্তু এবার কিন্তু প্রফেসর ইউনূস রাষ্ট্রপতির সঙ্গে তিনি ওই শপথ গ্রহণ পর্যন্তই শেষ, তারপরে কিন্তু রাষ্ট্রপতি ধারে কাছেও তিনি আর যাননি। তিনি এবার আমেরিকা যাওয়ার আগে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সঙ্গে বৈঠক করলেন, করে তিনি আমেরিকা গেলেন, এবং যাওয়ার পরই এই বিভিন্ন গুজবের ভিতরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি ডক্টর ইউনূসের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। আপনার বক্তব্য জানতে চাই। ধন্যবাদ জনাব মিশন ভাই, আপনার এই জনপ্রিয় চ্যানেলে প্রথমে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আপনার এই বহুল প্রচারিত চ্যানেলে যে সকল দর্শক সংযুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা দেখবেন বা সংযুক্ত হবেন সবাইকে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি আমি আমার আজকে আপনার যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি আপনি নিয়ে এসেছেন এখানে, এটা তার এই মন্তব্যের পর বিশেষ করে সেনাপ্রধানের বিভিন্ন মিডিয়া আমরা দেখছি যে সেনাপ্রধান বোমা ফাটালেন বা এইরকম হেডলাইন করে অনেক জায়গায় করা হয়েছে এবং বেশ গুরুত্ব দিয়ে সেনাপ্রধানের এই বক্তব্যটাকে প্রকাশিত করেছে প্রত্যেকটি মোরলেস, আমি বলবো সব কয়েকটি মিডিয়াই করেছে। এখানে একটা জিনিস বলি, আপনি একটা যে কনস্পাইরেসি কথা বলছিলেন, গুজবের কথা বলছিলেন, এটা এই গুজবটা কিও আসলে আমি জানি না। এটা আমার যতটুকু মনে পড়ে, আমি যদি ভুল না হই, আমার আগে কেউ দিয়েছে কিনা জানি না, আমি একটা পোস্ট দিয়েছিলাম যে যেহেতু শেখ হাসিনা ওয়াজেদ বলছেন তিনি বাংলাদেশের আশেপাশেই আছেন এবং তিনি ছট করে ঢুকে যাবেন, তখন আমার একটা মানে কিউরিয়াসিটি থেকে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে তাহলে ডক্টর ইউনূস সাহেব যখন জাতিসংঘে ভাষণ দিতে যাবেন তখন কি এই সুযোগে তিনি ভারতকে ম্যানেজ করে শেখ হাসিনা ওয়াজেদ গোপালগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে কি প্রবেশ করবেন কিনা ছট করে। এটা একটা কারণ ছিল, আপনারা জানেন যে তারা এই ধরনের সুযোগগুলো খুঁজছিল। যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনার মনে আছে, রংপুর গিয়েছিলেন সেই আবু সাইদের কবর জিয়ারত করার সময়, ওই দিন কিন্তু তারা ওই সুযোগটাকে কাজে লাগিয়ে দুপুর 12টার মধ্যেই তারা চেয়েছিল যে প্রধান বিচারপতিকে দিয়ে এক ধরনের জুডিশিয়াল কু করার জন্য। এইরকম কোনো চিন্তা তারা করতেছে কিনা আমি জানি না, তবে আমি মনে করি শেখ হাসিনা ওয়াজেদের এইরকম কোনো কু করার মতো পরিস্থিতি বা ক্ষমতা বা দেশের মানুষ এইটাকে অ্যাকসেপ্ট করার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি এবং এটা সম্ভব না। কারণ এখনো কোটা বিরোধী বলেন আর বৈষম্য বিরোধী ছাত্র সমাজ বলেন, বিএনপি, জামায়াত সহ সকল রাজনৈতিক দল তারা অ্যাক্টিভই আছে এবং এই ধরনের সম্ভাবনা আসলে আমি দেখছি না। আমি জাস্ট কিউরিয়াসিটি থেকে এই ধরনের পোস্ট করেন। যাই হোক, এটা যেহেতু মার্কেটে চলে আসছে এখন, এটার যে বড় কথা আছে, আপনি অনেকগুলো বিষয় টাচ করেছেন। দেখুন, প্রথমত আপনি যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় টাচ করেছেন সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য। এন্ড অন টপ অফ দ্যাট যে মিলিটারি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান তিনি চেয়েছেন যে সেনাবাহিনীকে যেন রাষ্ট্রপতির অধীনে আনা হয়। আপনি জানেন বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি আসলে অনেকেই বলে থাকেন রসিকতা করে যে তিনি মূলত মোনাজাতি করেন আর কিছু কাগজে সই করেন, বা প্রধানমন্ত্রী বা উপদেষ্টা বিদেশ থেকে আসে সেটাতে স্বাক্ষর করেন। এইটা মাজার জিয়ারত করেন এবং ফাঁসির আসামিদেরকে ক্ষমা করেন। যাই হোক, এখন জেনারেল ওয়াকারুজ্জামান এটা বলার কিছু কারণ আছে। আপনি জানেন আমরা ওভারনাইট আমাদের সিস্টেমকে কিন্তু ডেভেলপ করতে পারবো বলে আমি মনে করি না। ইট উইল টেক টাইম। সো প্রধানমন্ত্রী যিনি হন মনে করেন, বা প্রধান উপদেষ্টা এত এখন হয়েছে নিরপেক্ষ, প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি হবেন কোনো না কোনো দলীয় ব্যক্তি। যদিও রাষ্ট্রপতি আমরা জানি যে সরকারি দল যারা থাকে সংবিধান অনুযায়ী তাদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রাষ্ট্রপতি পদে নিয়োগ দেওয়া হয়। তারপরেও রাষ্ট্রপতি পদটা হয় আমরা ধরে নিই যে একটা নিরপেক্ষতার দৃষ্টিকোণ থেকে। সেই দৃষ্টিতে তিনি বলেছেন যে যেহেতু সেনাবাহিনীর রাজনীতিতে অংশগ্রহণের কোনো সুযোগ নেই এবং সেনাবাহিনীর প্রত্যেকটি সদস্যকে তিনি বলছেন যেন তারা রাজনীতির ঊর্ধ্বে থাকে বা রাজনৈতিক এই সকল মারপেচ থেকে সেনাবাহিনী যেন সবসময় দূরে থাকে, তিনি সেটাই চেয়েছেন। তিনি একজন প্রফেশনাল সেনাপ্রধান হিসাবে, একজন প্রফেশনাল সেনা অফিসার হিসাবে যা বলার কথা আমি মনে করি তিনি সেটাই বলেছেন এবং সে কারণেই তিনি চেয়েছেন যে রাষ্ট্রপতির অধীনে না থাকার জন্য। আর পার্টিকুলারলি এই রাষ্ট্রপতির সাথে এখানে আরেকটা যে কিছু যে টানাপোড়েন চলছে সেটা আসলে বুঝাই যায়। তার কারণটা হচ্ছে আপনি জানেন যে যখন কোনো প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী বিদেশ সফরে যাবেন, অন্তত জাতিসংঘের অধিবেশনের মতো গুরুত্বপূর্ণ জায়গায় যখন তিনি যাবেন, তখন তিনি রাষ্ট্রপতির সাথে বৈঠক করে তার আলোচ্য বিষয় কি বা তার বক্তৃতার সারমর্ম কি এটা সম্পর্কে ওয়াকিবহাল করেন রাষ্ট্রপতিকে। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা কিন্তু বৈঠক করেছেন তিনি সেনাপ্রধানের সাথে। দেখুন, সেনাপ্রধানকে আপনি যদি কনস্টিটিউশনালি বলেন যে এই সরকারে তার সিদ্ধান্ত দেওয়ার কোনো ক্ষমতা নেই, কিন্তু রিয়ালিটি হচ্ছে বিহাইন্ড দ্য সিন যে সেনাবাহিনীর এই সমর্থন ছাড়া এই সরকার আসলে টিকতে পারবে না। আমি যেটা বুঝি, আমি সরাসরি বললাম, এবং টিকতে পারবো না বললে ভুল হবে, হয়তো বা ঠিকবে, কিন্তু সে যে স্ট্রেংথ নিয়ে কাজ করার কথা, তার যে সাপোর্ট, তার যে এনার্জি, তার যে প্রেসার ফোর্স বা তার যে পিছন থেকে কাজ করার যে গতি, স্পিড আনতে হবে, সেটা অবশ্যই সেনাবাহিনীর পক্ষ থেকে আসতে হবে। সেই হিসাবেই হয়তো তিনি সেনাবাহিনীর প্রধানের সাথে সাক্ষাৎ করেছেন এবং এটার পরপরই সেনাপ্রধানের এই সাক্ষাৎ নিশ্চয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তিনি, কারণ মানুষের মধ্যে এক ধরনের কনসেপ্ট সৃষ্টি হয়ে গিয়েছিল গত কিছুদিন থেকে। প্রথম একটা কনসেপ্ট সৃষ্টি হয়েছিল যখন প্রধান উপদেষ্টা তার ভাষণে 6টি বিষয়ের সংস্কারের সুনির্দিষ্ট পন্থা উল্লেখ করেন যে আমরা এই 6টি বিষয়ে সংস্কার করব। এখন এই সংস্কার কমিটি করার পরেও মানুষের মধ্যে এক ধরনের কনফিউশন ছিল যে সংস্কার কমিটি কতদিন কাজ চালাবে। এটা নিয়ে যদিও বলা হচ্ছিল যে ডিসেম্বরের মধ্যেই তারা তাদের তদন্ত রিপোর্টগুলো দেবেন এবং কি কি বিষয়ে সংস্কার আনা যায় বা কি কি বিষয়ে সংস্কার করা যায়, এবং প্রত্যেকটা সংস্কার কমিটির সভাপতির নামও তারা ঘোষণা করেছেন, প্রধান সভাপতির নামও ঘোষণা করেছে এবং তারা সেই লক্ষ্যে কাজ শুরু করেছে। তবে এখানে একটা জিনিস বলি, এই সংস্কার কমিটির নাম ঘোষণা করার পরেও যেমন আজকে জেনারেল ওয়াকারুজ্জামান যে তিনি যে টাইম ফ্রেম দিয়েছেন, তিনি বলছেন যে তিনি বলেননি যে 1.5 বছরের মধ্যে শেষ করতে হবে, তিনি বলেছেন যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়াটা
1 থেকে 1.5 বছরের মধ্যে সম্পন্ন হওয়া উচিত, এই ধরনের কথা তিনি বলেছেন। দ্যাট মিনস অপশন ইজ ওপেন, রাইট? যদি দেখা এখন যায় যে এখন এখন জি, এখন এই যেই আমরা যদি শেখ হাসিনার 5ই আগস্টের পালিয়ে যাওয়ার পর থেকে সেনা প্রধানের কার্যক্রমগুলো আমরা দেখি, যে তিনি কিন্তু নাগরিক টিভিতে একটা ইন্টারভিউতে স্বীকার করেছেন যে হাসিনা পালিয়ে যাওয়ার পরই কিন্তু সেনাবাহিনীর প্রধান একটা কুয়ের মুখে পড়েছিলেন, যে একটা কু হবে এটা তিনি কৌশলে দমন করেছেন। কারণ সেনা প্রধান হচ্ছেন জেনারেল, বাট তার নিচে যে লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, ইয়েস, এরা সব তো শেখ হাসিনার লোক। বিশেষ করে মুজিবুর রহমান থেকে শুরু করে আরো যারা আছে ডিজিএফআই সবাই, এটা ওদেরকে কৌশলে তিনি করেছেন, কিন্তু তিনি কিন্তু ক্ষমতা নেননি। সেই থেকে এই পর্যন্ত তিনি প্রফেসর ইউনূস সরকারকে তিনি সমর্থন দিয়ে যাচ্ছেন, এবং তিনি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গকে ওই দিন তিনি ডেকে কথা বলেছেন। তিনি সবার আগে ডেকেছেন জামাতের আমিরকে। এই কারণে তিনি সমালোচিত হয়েছেন যে একটা দল নিষিদ্ধ, সেই দলের আমির ডক্টর শফিকুর রহমানকে তিনি কিভাবে ডাকেন, তিনি কিন্তু তোয়াক্কা করেননি। তো সেই থেকে ওভারঅল জেনারেল ওয়াকারুজ্জামানের কার্যক্রম থেকে শুরু করে আজকে ইন্টারভিউতে তিনি বলেছেন ইউনূস সাহেবের প্রতি তার অত্যন্ত সমর্থন রয়েছে। তিনি বলছেন যাই হোক না কেন, যেভাবে হোক না কেন, তিনি ইউনূস সরকারের প্রতি সমর্থন দিয়েই যাবেন। এবং 18 মাসের মধ্যে যে নির্বাচনটা, এই পুরো বিষয়টা আসলে আপনি ওভারঅল জেনারেল ওয়াকারুজ্জামানকে কিভাবে মূল্যায়ন করবেন একজন মানুষ হিসেবে? হ্যাঁ, আমি সেটাই বলতে চাচ্ছিলাম। আসলে আপনি বলছেন সুন্দর করেই। জেনারেল ওয়াকারুজ্জামান এই পর্যন্ত, বিশেষ করে তিনি যখন জামাতের আমিরকে ডাকেন, দেখুন জামাতের রাজনীতি বন্ধ করেছিল বিগত স্বৈরাচারী শাসক। কারো রাজনীতি বন্ধ করার পক্ষে ব্যক্তিগতভাবে আমিও নই, আমার দলও নয়, আমরা সবসময় বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। কিন্তু যখন তাদেরকে ডাকা হয় তখন অনেকের মধ্যে এক ধরনের প্রশ্ন দেখেছিল যে তারা, আমরা জানি যে রাজনীতি করবে, কিন্তু যেহেতু এই মুহূর্ত পর্যন্ত তাদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়নি, কেন তাদেরকে ডাকা হলো? সেটা যাই হোক, তিনি এই পর্যন্ত তার যে কার্যক্রমগুলো, অনেকেই ধারণা করছিল যে 111 মতো করবেন কিনা, পরবর্তীতে তিনিও আবার এই ধরনের কোনো সিদ্ধান্তে যাবেন কিনা। তবে তার এই পর্যন্ত গৃহীত পদক্ষেপগুলো এবং তার কথাগুলো আমি মনে করি জনগণের সমর্থনই পেয়েছে। এবং যেটা নিয়ে এখন সবচেয়ে বেশি যে পয়েন্টে মানুষ একটু স্টাক হয়ে গিয়েছিল, যে আসলে তো বোঝা যাচ্ছে না যে অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে, বা সেনাপ্রধানের মোটিভটা কি, বা সেনাবাহিনীর মোটিভটা কি। তিনি আজকে সেটা, যে এই যে এটাকে আমি আবারও বলছি, বোমা ফাটানোর মতোই, মানে মানুষ যে একটা গুমট বাঁধা অবস্থায় ছিল যে আসলে কি হতে যাচ্ছে, আসলে কি সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার কোনো পরিকল্পনা করতেছে কিনা, সংস্কার করে এগুলা করে, নাকি তিনি, তার মানে তিনি এই পর্যন্ত তার গৃহীত পদক্ষেপের পক্ষেই আমি 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 আমার অবস্থান তুলে ধরতে চাই। যাই হোক, এটাকে অন্য রাজনৈতিক দলগুলো কিভাবে নেবে আমি জানি না। আমি যদি অন্য রাজনৈতিক দলের কথা বলি, আমি যদিও তারেক রহমানের ভাষণ নিয়ে আমি আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু আপনি বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। কিন্তু আমি যদি সেক্ষেত্রে বলি যে বিএনপির সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার বক্তব্যে আমরা দেখি যে তিনি নির্বাচনের জন্য তাগাদা দিচ্ছেন, এবং তিনি এও বলতেছেন যে প্রফেসর ইউনূস যেসব সংস্কারগুলো করতে চায় এগুলো আসলে নির্বাচিত সরকারেরই করা উচিত, কোনো অন্তর্বর্তীকালীন সরকারের নয়। বাট আমরা যদি তার পরবর্তীতে তারেক রহমানের ভাষণটা দেখি, তিনি বলতেছেন যে এই ইউনূস সরকার জনগণের সরকার, এবং এই ইউনূস সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। সুতরাং এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তবে এই সরকারের এমন কিছু করা উচিত নয় যাতে এই সরকার নিজেরা ব্যর্থ না করে দেয়। অত্যন্ত সুন্দর বক্তব্য, বিভিন্ন জায়গায় প্রশংসিত হয়েছে। এখন এখন এই সেনাপ্রধানের এই যে বক্তব্য যে 1.5 বছরের ভিতরে একটা নির্বাচন, এতে আসলে আমাদের যে রাজনৈতিক দলগুলোর ভিতরে কনফিউশন আছে, সবার ভিতরে কম বেশি আছে। বিভিন্ন দল মুখ খুলেছে, জামাত ইসলাম মুখ খুলেনি, জামাত ইসলাম বলতেছে সরকার ব্যাপার। বাট তারপরে মর্মটা প্রশ্ন আছে যে আপনি সংস্কার করবেন, সংস্কারের জন্য তো আপনাকে আজীবন সময় আমরা দেবো না। তো এখন এই দলগুলো আসলে একটা মানে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে কিনা, যে হ্যাঁ সেনাপ্রধান যেহেতু বলেছে 18 মাসের ভিতরে, এবং এই কথাটা আসলে সেনাপ্রধানের মুখ থেকে না বের হয়ে প্রফেসর ইউনূসের মুখ থেকে বের হলে একটু ভালো হতো কিনা। হ্যাঁ, আমি এই জায়গায় আসছিলাম। এই কথাটা যদিও মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলতেন তার জাতির উদ্দেশ্যে ভাষণে, কিন্তু মানুষ কিন্তু মনে করতো এটা উইথ লিনিয়ার কোঅপারেশন ইন বিটুইন বাংলাদেশ মিলিটারি অ্যান্ড দ্য ইন্টারিম গভর্নমেন্ট, এই কথাগুলো বলা যায় মানুষ মনে করতো। তবে এই কথাটা জেনারেল ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখ থেকে বের হলেই আমি মনে করি ব্যাপারটা আরো সুন্দর হতো। তবে অবশ্যই জেনারেল ওয়াকারুজ্জামান তিনি নির্দিষ্ট করে বলেননি যে 1.5 বছরের মধ্যে হবে, তিনি বলছেন এটা হলে ভালো হয়। তিনি তার অপিনিয়নটা দিয়েছেন, তাই ও না? আচ্ছা আচ্ছা তিনি আচ্ছা। তার অপিনিয়ন দিয়েছেন, তিনি, আপনি খেয়াল করেন ভালো করে তার কথা, তিনি বলছেন 1 থেকে 1.5 বছরের মধ্যে হলে ভালো হয়। এই ধরনের অপিনিয়ন সেটা আপনি দিতে পারেন, আমি দিতে পারি, যে কেউ দিতে পারে, তাই না? কাজেই এখন যেটা আমাদের কনসার্ন হচ্ছে, আপনি মাঝে দিয়ে একটা কথা বলছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য এবং জনাব তারেক রহমানের বক্তব্য দুইটাই একই বক্তব্য। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন যে অনন্তকাল। হ্যাঁ, অনন্তকাল মানে তো নিশ্চয়ই 1 থেকে 1.5 বছরের না, 1 থেকে 1.5 বছর টাইমটা তো অনন্তকাল হয় না, তাই না? এখন অনেকগুলো সংস্কার হবে। তারেক রহমান সাহেব যথার্থই বলেছেন, তারেক রহমান সাহেবের একটা জিনিস আপনি ফলো করবেন, দেখুন নেতৃত্বের ম্যাচুরিটি যে একটা যে কত বড় জিনিস, তারেক রহমান সাহেবের আপনি ইদানিং যে বক্তব্যগুলো আপনি ফলো করতেছেন কিনা জানি না, তার প্রত্যেকটা বক্তব্য অত্যন্ত অভিভাবক সুলভ। এবং তিনি যে বিভিন্ন জেলায় যখন বক্তব্যগুলো দেন, ওই জেলার পার্টিকুলারলি সমস্যাটা কি, কোন জেলায় তামাক চাষ হয়, কোন জেলায় লিচু উৎপাদন হয়, কোন জেলায় আম উৎপাদন হয়, তিনি এই সমস্যাগুলো আইডেন্টিফাই করে তিনি অত্যন্ত পরিকল্পিতভাবে আমি মনে করি, এবং তার তথ্য নির্ভর কথাগুলাই বলছেন তিনি। নির্বাচনের ব্যাপারে যেটা বলছেন, আমরা, কারণ এই সরকারটা তো আমাদেরই সরকার, আপনার আমার জনগণের সরকার, আন্দোলনের ফলে এই সরকার গঠিত হয়েছে, কাজে আমাদেরকে এই সরকারকে সময় দিতে হবে। এখন এই সময়টা অনন্তকাল হতে পারে না। তবে আজকে জেনারেল ওয়াকারুজ্জামানের এই বক্তব্যের পর আমি যেটা মনে করি যে রাজনীতির আকাশে বিশেষ করে যে গুমট বাঁধা পরিবেশ ছিল, বা রাজনীতি এক ধরনের আকাশে যে গণমেঘের কুয়াশা বলেন, আর যেটা কুয়াশাচ্ছন্ন আকাশ ছিল,
এটা অনেকটা দূরে সরে গেছে, মানুষ একটা আইডিয়া পেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেটা বলছেন যে কিছু সংস্থা আছে নির্বাচিত সরকার ছাড়া হবে না, ইয়েস, তিনিও রাইট। কারণ আপনি কনস্টিটিউশন যদি চেঞ্জ করতে চান, আপনি খেয়াল করবেন কনস্টিটিউশন চেঞ্জ করার জন্য আমি মনে করি, আমার অপিনিয়ন বলে যে একটি নির্বাচিত সরকারের করা উচিত। হ্যাঁ, তারা যেটা করতে পারে, তারা একটা ড্রাফট রেডি করে দিয়ে যেতে পারে এবং এটা সংসদের মাধ্যমে, এখন যদি তারা মনে করেন ডিক্রি দিয়ে বা নির্বাহী আদেশ দিয়ে এটা করেনও, আপনি এটা জানেন তো সেই সংবিধানকে কিন্তু রেগুলারাইজ করার জন্য কিন্তু আপনার সংসদে আইন করতে হবে এবং সংসদের মাধ্যমে সেটা মেজরিটি সদস্যদের ভোটের মাধ্যমে সেটা কিন্তু সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে। এটা গেল একটা। তবে নির্বাচন কমিশনের সংস্কার, পুলিশের সংস্কার বা অন্য যে ডিপার্টমেন্টগুলোর সংস্কারের কথা বলা হচ্ছে সেটা তারা করতেই পারে। এই সংস্কারগুলো সম্পর্কে দেখুন, এখানে একটা জিনিস আমি বলি আপনাকে, সংস্কার শুনেন, পুলিশের সংস্কার আপনি করবেন, কি সংস্কারটা করবেন? আইন তো আছেই, সংস্কারটা হচ্ছে মেইনলি যেটা মানুষের, আমি এই পুলিশ নিয়ে আর অনেক কথা বলবো, আপনি কন্টিনিউ করেন, পরবর্তীতে বলবো। হ্যাঁ, মেইনলি মানুষের কনসার্নটা হচ্ছে যে পুলিশের প্রমোশনগুলো হয়, নিয়োগগুলো হয়, পুলিশের যে মনে করেন সিআরবি চেক হয়, এই সিআরবি চেকের ক্ষেত্রে আমরা যথাযথভাবে তার ক্রিমিনাল রেকর্ড ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তার ব্যাপারে যথাযথ সন্ত্রাসের অভিযোগ আছে কিনা, মামলা আছে কিনা, দর্শন মামলা আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি গত 15 বছর এগুলো কিন্তু কোনোভাবেই কিছু চেক করা হয়নি। আমি আপনাকে পার্টিকুলারলি একটা উদাহরণ, সম্ভবত আপনার চ্যানেলে আমি আরেকদিন বলেছিলাম, আমি যুগান্তর পত্রিকায় দেখেছিলাম 2017 সালে ময়মনসিংহের ফুলপুর থানার একজন এসআই নিয়োগ হয়েছেন। তিনি ওই ফুলপুর থানার একটা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং তার বিরুদ্ধে ছিল সর্বমোট 17টি মামলা। সেই 17টি মামলার মধ্যে 3টি হচ্ছে মার্ডার কেস, 4টি হচ্ছে রেপ কেস, আপনি খেয়াল করুন। এবং এই সবগুলো মামলাই হয়েছে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে। আপনি আমাকে একটা কনসেপ্ট দেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে যার বিরুদ্ধে 17টি মামলা হয়, 4টি থাকে রেপ কেসের, 3টি থাকে মার্ডার কেসের, সেই লোককে আপনি ভালো কিভাবে বলবেন? কোনো সুযোগ নেই। আমি দেখি মনে করেন কেউ একটা হয়তো শত্রু ভাবাপন্ন হয়ে তার বিরুদ্ধে একটা দুটা মামলা দিয়ে দিল, 17টা মামলা এবং পার্টিকুলারলি রেপ এবং আপনার মার্ডার কেসের আসামি সে। প্রিয় দর্শক শ্রোতা, এক এক করে আপনারা কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখলেন এবং বিশ্লেষকদের আলোচনা শুনলেন। তো এবার আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা এবং শোনার সুযোগ করে দিন। আর আমাদের চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই নাসির ইসলামিক মিডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।